দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদনের হিড়িক প্রাক্তন মন্ত্রী, তার মেয়ে, এসএসসির কর্তা, কেউই বাদ যাননি। আত্মসমর্পণ করে জামিন পেলেন বহু অভিযুক্ত। কোটি কোটি টাকার নিয়োগ দুর্নীতি মামলা, নাম জড়িয়েছে মন্ত্রী থেকে এসএসসি কর্তা। এই মামলায় এবার আত্মসমর্পণ করে জামিনের আবেদনের হিড়িক। কে নেই তালিকায়? প্রাক্তন মন্ত্রী, তার মেয়ে, প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ থেকে এসএসসির কর্তা। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটে নাম থাকা অভিযুক্তরা বুধবার জামিন চেয়ে একে একে হাজির হন আলিপুরের বিশেষ আদালতে। প্রথমে আত্মসমর্পণ, তারপরে জামিনের আবেদন। লাইনের শুরুতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী। একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলায় দুজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য। গ্রুপ সি মামলায় অভিযুক্ত হন তিনি। একইভাবে জামিনের আবেদন করেন এসএসসির দুই কর্তা সমরজিৎ আচার্য এবং পর্ণা বসু। নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় অভিযুক্ত তাঁরা। চার্জশিটের নাম রয়েছে ওএমআর প্রস্তুতকারী সংস্থা নাইসার দুই আধিকারিক নীলাদ্রি দাস ও পঙ্কজ বনসালও আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট পেশের পর এদের সবাইকে ডেকে পাঠায় আদালত। চার্জশিটে নাম রয়েছে এমন ৭৫ জনকে ডেকে পাঠানো হয়। বেশিরভাগই হাজির হন। আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সিবিআই সেই আবেদনের বিরোধিতা করে, কিন্তু সেটা ধোপে টেকেনি। জামিন পেয়ে যান অভিযুক্তরা। এদের মধ্যে অসংখ্য এজেন্টও রয়েছেন। এদিন দুটি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির গ্রুপ সি মামলায় আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন পার্থ। বুধবার নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর মামলায় জামিন পান। তবে এখনই জেল মুক্তি পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা। অযোগ্য তালিকায় বিজেপি নেতার ছেলে। ভাঙড়ে বিজেপি নেতার ছেলের নাম অযোগ্য তালিকায়। ভাঙড় নারায়ণপুর হাই স্কুলের বাংলা শিক্ষক অতনু মণ্ডল বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতির ছেলে অতনু। এসএসসির অযোগ্য তালিকায় ২০০ নম্বরে অতনু মণ্ডলের নাম। আমার ছেলে 2016 সালে পরীক্ষা দিয়েছিল। ঠিক যেভাবে পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা দিয়েছিল। তার ভেরিফিকেশন, তার বিভিন্ন সময় কাউন্সিলিং, সমস্ত কিছু লিগাল প্রসেসে এবং যেভাবে হয় সেটা হয়েছে। ওর যখন দেখছি যে এই টেন্টেড হিসেবে নাম আসলো, আমি অবাক হয়ে গেলাম। একটা বিচার আমার হলো না, কারণ যেখানে কোর্ট বলছে যে ওএমআর পাবলিশড হচ্ছে সেটাকে বন্ধ করে দিল। কেন ওএমআর পাবলিশ করা যাবে না? কেন ওই ওএমআর আসল ওএমআর না? তাহলে আমার ছেলে তো ডুপ্লিকেট করে চাকরি পায়নি। আমার ছেলের আসল ওএমআরটা দেখানো হোক। এবং কোর্ট যেখানে বলছে যে আসল ওএমআরের ব্যাপার না, একবার কোর্ট বলছে না এই এরা টেন্টেড না, আবার বলছে যে দেখছি টেন্টেড নাম। তো আমাদের এই ব্যাপারে আবার কোর্টে আমরা গিয়েছি, কোর্ট তার বিচার করবে। অযোগ্য তালিকায় চাকদার কাউন্সিলরের ছেলেও। চাকদার প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমানে তৃণমূল কাউন্সিলর দীপক চক্রবর্তী। অযোগ্য তালিকায় ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক চক্রবর্তীর ছেলে শুভদীপ চক্রবর্তী। এডুকেশনের শিক্ষক ছিলেন শুভদীপ। 2018-র 11ই সেপ্টেম্বর চাকদার দুবরা কালীপদ বিদ্যা মন্দিরে যোগ দেন শুভদীপ। এসএসসি অযোগ্য তালিকার সাগরে একাধিক নাম। অযোগ্য তালিকায় ধবলাটের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডল। জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন বিভাস। তালিকায় নরহরিপুরের প্রাক্তন পঞ্চায়েত সদস্য গদাধর বেরার বৌমা পম্পা ভুঁইয়ার নাম। নামখানার স্কুলের বাংলা শিক্ষিকা ছিলেন পম্পা। এসএসসি তালিকায় কমলপুর সমবায় সমিতির সভাপতির ছেলে বৌমা। পরীক্ষা দেওয়ার 7 দিন আগে আমাদের টেন্ডেড বলে এসএসসি আমাদের বলল, কিন্তু এখনো গ্রহণযোগ্যতা তা নিয়ে আমাদের প্রশ্ন আছে। আপনি কি টাকা পয়সা দিয়েছিলেন কাউকে? না, সেরকম কোনো আমার জানা নেই। আপনি কি আবার আবেদন করেছিলেন নতুন ওই পরীক্ষার জন্য? হ্যাঁ, অ্যাডমিটও পেয়েছি। পরীক্ষা দিতে পারবেন না আপনারা? সেটা তো বিচারাধীন, আর তারপর দেখা গেলে হবে। আপনি তো এখানে শাসক দলের কর্মী তো। না, সেরকম নয়। আমি 10 বছর আগে টিএমসি করতাম। আজকে 10-12 বছর আমি টিএমসি করি, মানে কোনো পার্টি করিনি। কি বলবো, এটা পর্ষদই দায়ী, আর কি বলবো।
টাকা পয়সা দিয়েছিলেন কাউকে? কাউকে দিই। তাহলে টেন্টেড নাম এলো কেন? নাম এলো কেন সেটাই তো প্রশ্ন। সেটা তো সুপ্রিম কোর্ট হয়েছে, সব বিচার বিভাগ তদন্ত হয়েছে, আসে যদি কি করা হয়। ওই টাকা পয়সা দিয়ে করতে পারবো এ ধরনের কোনো সংস্থানই আমাদের ছিল না। আমার ছেলে এমনি ফ্রেশ পরীক্ষা দিয়েছিল এবং পরীক্ষাতে পাস করেছিল, নামটাও লিস্টেড হয়েছিল। এবারে তারপরে তো এই অবস্থা, অস্বস্তি এবং বেরোতেই পারছে না ও। না সেরকম আমি কেমন করে বলবো, কিন্তু হয়েছে। আমাদের যেহেতু সংস্থান ছিল না, ফলে ওটাতে আমাদের কোনো ইন্টারেস্ট ছিল না। অযোগ্য তালিকায় তৃণমূল কাউন্সিলরের মেয়ে, এসএসসির অযোগ্য লিস্টে চন্দ্রকোনার নেতার মেয়ের নাম, কাউন্সিলর সুজিত মাজার মেয়ে প্রিয়াঙ্কা মাজার নাম লিস্টে, রামজীবনপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত মাজা। আপনার মেয়ের যে চাকরির বিষয়টা, ওটা কত সালে পেয়েছিল আপনার মেয়ে চাকরি? সালটা মনে নাই, সালটা ডেটটা মনে নাই। এখানে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষার তারপরে পাস করেছিল দিচ্ছে। হ্যাঁ, আবার ভাইবা পড়েছিল, ভাইবা দিয়েছিল ইয়েতে, স্কুল দিয়েছিল, সব কথা ইয়ে করবে। মানে আপনার মেয়ে যোগ্য আপনি কি মনে করেন? মানে আপনার মেয়ে অবশ্যই একবারে অবশ্যই। কিন্তু কেউ কাটছে আমাদের, কেউ দয়া করবার লোক আছে আমাদের, ও করে। কোন নেতাকে আরে ধরে পেয়েছিলেন আপনি তো তৃণমূল করেন, তাহলে এখন তাহলে মেয়ে কোথায়? মেয়ে এখন কলকাতা আছে, মায়ের ইয়ের কাছে, মামার কাছে আছে। কেন জানো, এটা একটা মানসিক বিপর্যয়। আমরা আইনের ইয়ে দিচ্ছি, আরো দেখা যায় না কি হয় না হয়। কোনো বিষয় আছে যে টাকা ফাঁকা কোথাও কিছু লেনদেন হয়েছিল নাকি চাকরির বিষয়ে? না। এবার অযোগ্যদের নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া শুরু। তালিকা প্রকাশের পর এবার নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু। নিয়োগপত্র বাতিলে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। আগামী সপ্তাহের মধ্যে নিয়োগপত্র বাতিলের সম্ভাবনা। অযোগ্যদের কবে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলি বাতিল হবে এই বিষয় নিয়ে কোনো আলোচনা বা কোনো সিদ্ধান্তের জায়গা আপনারা? এটা এই মুহূর্তে এখনো আলোচনার পরিসরে আসেনি। যেটা সুপ্রিম কোর্ট বলেছেন যে পরীক্ষার তারিখের দিকে কনসেন্ট্রেট করতে, সেইটাই আমরা করছি। আপনারা যে প্রসঙ্গগুলো বলছেন এটাও আমাদের ভাবনার পরিসরে আছে, আলোচনা করে আপনাদের জানিয়ে দেবো কি হবে। মানসিক চাপে আত্মঘাতী শিক্ষক। মুর্শিদাবাদের রানীনগরে বাড়ি থেকে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ স্কুলের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে। অন্যথায় চোর অপবাদে ফাঁসানোর হুমকি। বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর, তদন্তে রানীনগর থানা। ব্রাত্যকে মারধরের হুমকি অর্জুনের। বিধানসভায় ব্রাত্য বসুর মন্তব্য নিয়ে নিশানা। পাল্টা অর্জুন সিংকে কড়া জবাব ব্রাত্য বসুর। অর্জুনকে বাঙালি বিরোধী বলে আক্রমণ ব্রাত্য। ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে, এই ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না আমি ওকে বুঝাতাম। অর্জুন সিং এর মতো থার্ড গ্রেডের বিজেপি বাঙালি বা বাংলা ভাষা শুনলে মারতে আসবে, এ তো জানা কথা। অর্জুন সিং এ জীবনে আর কোনোদিন বিধানসভা বা লোকসভায় যেতে পারবে না, আজীবন ওকে যদি হয় বড় জোর কাউন্সিলর হয়ে কাটাতে হবে। বিধানসভায় ঢোকার স্বপ্ন, লোকসভায় ঢোকার স্বপ্ন অর্জুন সিং এর শেষ। জালের দুই ফুল অধরা মালি, প্রেমিকের সঙ্গে পালিয়েও হলো না শেষ রক্ষা। রাতে বাগদা থেকে গ্রেফতার দুই মহিলা। প্রেমিকের সঙ্গে পালান একই পরিবারের দুই বউ। বাড়ির লোকদের অচৈতন্য করে পলাতক। ধৃতদের আজ বনগাঁ আদালতে পেশ। চায়ের সঙ্গে কেন বিষ মিশিয়েছিলেন? বিষ মিশিয়ে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন। ঘুমের ওষুধ মিশিয়েছিলেন? কি মিশিয়েছিলেন? ঘুমের ওষুধ। কেন? যাতে আমরা চলে গেলে দেখতে না পাই। দুজনে মিলেই পালিয়েছিলেন? হ্যাঁ। চায়ের সঙ্গে কেন বিষ মিশিয়েছিলেন? বিষ মিশিয়ে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন। ঘুমের ওষুধ মিশিয়েছিলেন? কি মিশিয়েছিলেন? ঘুমের ওষুধ। কেন? যাতে আমরা চলে গেলে দেখতে না পাই। দুজনে মিলেই পালিয়েছিলেন? হ্যাঁ। খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা। দুই ময়না তদন্তে দুই ধরনের রিপোর্ট। কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে তৎকালীন তদন্তকারী অফিসার এবং খেজুরি থানার ওসি। তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করতে সিআইডিকে 5 দিনের সময়সীমা। আর সিবিআই তদন্তের দাবিতে এদিন কোনো রায় দেয়নি আদালত।
12 জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি অনুষ্ঠানের পর 2 বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস 2 বিজেপি কর্মীর দুবার ময়নাতদন্ত হয়। তাতে 2 ধরনের রিপোর্ট উঠে আসে। প্রথম রিপোর্টে বলা হয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে লেখা হয় দেহে আঘাতের চিহ্ন মিলেছে। এ নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পড়লেন তৎকালীন তদন্তকারী অফিসার এবং খেজুরি থানার ওসি। বিচারপতি মন্তব্য করেন, এসএসকেএম এর ময়নাতদন্তের শারীরিক আঘাতের উল্লেখ রয়েছে, অথচ পুলিশের কোনো রিপোর্টে আঘাতের কথা বলা হয়নি। এটা কি বিশ্বাসযোগ্য? এসব দেখে সাধারণ মানুষের মনে কি ধরনের প্রতিক্রিয়া হবে? আদালতের নির্দেশে বর্তমানে এই মামলার তদন্ত করছে সিআইডি। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বলেন, 5 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে হবে সিআইডিকে। এই মামলায় প্রথম তদন্তকারী অফিসার, প্রথম ময়নাতদন্তের চিকিৎসক এবং খেজুরি থানার ওসির মোবাইল ফোনের কল রেকর্ড আদালতে পেশ করতে হবে। আগামী সোমবারের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিআইডিকে। ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছেন আমি আশ্বস্ত হয়েছি। মহামান্য আদালতের কাছে আমার বিশেষ আবেদন, আমি প্রথম থেকে যেহেতু সিবিআই তদন্ত চেয়েছিলাম, যেন সিবিআই তদন্ত হয়, এটা আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি। এই জোড়া খুনে সিবিআই তদন্তের দাবিতে প্রথমে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। দাবি খারিজ করে দিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। বিচারপতি মন্তব্য করেন, তদন্তের নামে সিবিআই কিছুই করে না, সিবিআই শুধু গ্যালারি শো করে। সিঙ্গল বেঞ্চে রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে নিহতদের পরিবার। সেই মামলারই শুনানি ছিল এদিন। সেখানে সিআইডিকে সময় বেঁধে দিল হাইকোর্ট। সিবিআই তদন্তের দাবিতে এদিন কোনো রায় দেয়নি আদালত। নিউজ 18 বাংলা।